স্যার ফোন করেছে, আমাদের সবাইকে এখনই তার কাছে যেতে হবে। খুব স্পান্টেল, আজ মনে হয় ক্লায়েন্টের কাছে পাঠাবে মুরগিগুলো। কয়েকজন হো হো করে হেসে দিল। একজন তো বলেই ফেলল, বাহ রোহান, তুই মুরগি বানিয়ে দিলি মানুষগুলোকে। এই বেটা চুপ কর, দেয়ালেরও কান আছে। আসিফের গায়ের লোম কাটা দিয়ে উঠল। ওর বুঝতে বাকি নেই এরা কিসের সাথে জড়িত। তবে এখান থেকে যাবে না এক মুহূর্তে। এখন সবাই ওকে রাফিনি ভাবছে, তাই এদের সাথে গিয়ে ওদের ডেরা খুঁজে বের করতে হবে। এতগুলো জীবন তো কোনোভাবে নষ্ট হতে দেওয়া যায় না। আসিফ নিজেই গিয়ে সেই রুমে তালা লাগিয়ে দেয় যেখানে রাফিন আছে। একজন এসে আসিফের পিঠ চাপড়ে বলে, সাবাস রাফিন, কাজটা ভালো করেছো। একে তো বিশ্বাস নেই, আমরা নেই সেই সুযোগে যদি পালাতো তখন কি করতাম। এটা ভালো কাজ করেছো। আসিফ মাথা নেড়ে হ্যাঁ বোঝাই। এরপর ওই কালো পোশাকধারী লোকগুলোর সাথে আসিফও গাড়িতে উঠে পড়ে। জানে জীবনে ঝুঁকি আছে, একবার ধরা পড়লে সব শেষ। তবুও ও যাবে। এতটুকু সাহস না করলে বহু জীবন ধ্বংসের মুখে পড়ে যাবে। আসিফ জানে না সামনে কি হতে চলেছে। নুরুল ইসলাম তার মতো করে যথেষ্ট চেষ্টা করেছেন আসিফকে খোঁজার। তিনি গোপনে তার বিশ্বস্ত কলিগদের দ্বারা খোঁজ করিয়েছেন, কিন্তু আসিফকে কোনোভাবেই ট্র্যাক করা পসিবল হয়নি। এবার তার মনে হলো বিষয়টা আসিফের বাবাকে জানানো দরকার। তিনি তো নিশ্চিন্তে আছেন যে তার ছেলে সিলেটে আছে, তবে তার ছেলে সিলেটে আদৌ গিয়েছে কিনা সন্দেহ। নুরুল ইসলাম চিন্তা করলেন আমজাদ হকের বাসায় গিয়ে আস্তে ধীরে তাকে সবটা বুঝিয়ে বলবেন। ফোনে হয়তো ভালোভাবে বুঝিয়ে নাও বলতে পারবে না, আবার না আমজাদ উল্টোপাল্টা বুঝে হিতে বিপরীত হয়ে যায়। নুরুল ইসলামকে বেরিয়ে যেতে দেখে তহমিনা বেগম পেছন পেছন দৌড়ে আসলেন। তহমিনাকে আসতে দেখে থামলেন নুরুল ইসলাম। পেছনে ঘুরে তহমিনা বেগমকে সাবধান করলেন আস্তে হাঁটার জন্য। তারপর জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এইভাবে ছুটছো কেন? কে আবার তাড়া করতেছে তোমারে? এখন আর দৌড়াদৌড়ি করার বয়স আছে বলো? নুরুল ইসলাম কি বলল সে কথা কানে তুলল না তহমিনা। সে ব্যস্ত কণ্ঠে জানতে চাইল, আপনি এই ভর দুপুরবেলা কোথায় চলেন? 2 রাত চোখের পাতা এক করেনি, আপনি অসুস্থ হয়ে পড়বেন তো। আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তহমিনা, আমাকে 2-1 দিনের ভিতরেই যেতে হবে। উপর মহল থেকে ফোন আসতেছে, তাই যাওয়ার আগে আমজাদের সাথে একটু দেখা করে আসি। এই ভর দুপুরে কেন যাওয়া লাগবে আপনার? এখন একটু খাইয়া একটু ঘুমাইয়া নেন। সারা রাত জার্নি করে আসলেন, তারপর ঘুমাইলেন না, শরীর খারাপ করবে তো তখন। দেখা করা জরুরি তহমিনা, আমি এসেই ঘুমাবো। আর তুমি খাবার রেডি করো, আমি আসছি। আর কথা বাড়ালো না নুরুল ইসলাম। হাঁটা ধরলেন আমজাদ হকের বাড়ির উদ্দেশ্যে। আমজাদ গোসলে যাওয়ার জন্য কেবল বাহিরে পা রেখেছিলেন। তাড়াহুড়ো করে নুরুল ইসলামকে বাড়ির ভেতরে ঢুকতে দেখে আমজাদ দৌড়ে সেদিকে গেল। নুরুল ইসলামের এলোমেলো চুল, ভেতরের দিকে ঢুকে যাওয়া চোখ দেখে অবাক হলো আমজাদ। তিনি হাত টেনে নিয়ে বাসার ভেতরে বসলেন নুরুল ইসলামকে। নুরুল ইসলাম তাড়া দিয়ে বললেন, এত বসার সময় নেই, জরুরি কথা আছে, তাই এসেছি। তা কি কথা বল। আসিফ কি কালকের পর আর তোকে ফোন দিয়েছিল? না দেয়নি, বন্ধুদের সাথে আড্ডাবাজি করছে হয়তো, তাই ফোন দেয়নি। আচ্ছা, তুই বারবার ওর কথা কেন জিজ্ঞেস করছিস? একটু ঝেড়ে কাজ তো। সেই জন্যই আসা। মাথা ঠান্ডা করে আমার কথা শোন, হাইপার হওয়া যাবে না। হুম। এরপর নুরুল ইসলাম সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর নুরুল ইসলাম যে পার্সোনালি আসিফের খোঁজার চেষ্টা করছেন সেটাও জানালেন। আসিফ নিখোঁজ এটা শোনার সাথে সাথে বসা থেকে দাঁড়িয়ে পড়লেন আমজাদ। নুরুল ইসলামের কথা মতো আসিফ ওইসব পাঠিয়েছিল বিয়ের দিন। তবে আমজাদ তো জানে না তার ছেলে কেমন, আর আসিফ কেনই বা এসব করবে। নুরুল ইসলাম তাকে শান্ত করার চেষ্টা করলেন। কিছু সময় পর একটু শান্ত হয়ে বসলেন আমজাদ হক। নুরুল ইসলামের পাশে বসে পড়ে তার হাত দুটো ধরে বলে, আমার এখন কি করা উচিত বল না ভাই। আমার মনে হয় কি একটা মিসিং ডায়েরি লেখানো উচিত। 24 ঘন্টা তো অনেক আগেই ওভার। হ্যাঁ, ভালো কথা বলেছিস। দেখতে দেখতে 2 দিন কেটে যাচ্ছে। এর মাঝে কোনো খোঁজ পাওয়া যায়নি আসিফের। এদিকে নুরুল ইসলামের যাওয়ার সময় হয়ে গেছে, ওদিকে একটা জটিল কেস পেন্ডিং আছে।
এখন না গেলেই নয়। তিনি আমজাদকে বলে গেছেন বেশ কান্নাকাটি না করতে। নুরুল ইসলাম নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন এই সমস্যার সমাধান করতে। কিন্তু বাবা মায়ের মন কি আর তা মানে? আসিফের মা থেমে থেমে কান্না করে যাচ্ছে। নুরুল ইসলাম তহমিনাকে বলে যান ওদের যেন দেখে রাখে, কিন্তু তহমিনা তখনই মুখ ঘুরিয়ে নেয়, মানে সে দেখতে পারবে না। পুরোটা শোনার পরেও তহমিনার মনে হচ্ছে আসিফ এসব ইচ্ছা করেই করেছে, আর এখন নিজ ইচ্ছায় গা ঢাকা দিয়েছে। নুরুল ইসলাম চেয়েও তহমিনাকে বোঝাতে পারেনি। নুরুল ইসলাম যাওয়ার জন্য তৈরি হয় মায়ের থেকে বিদায় নিয়ে। মেইন রোড অবধি আসলেন, সাথে তহমিনাও আছে। তহমিনা আসছে তাকে এই অবধি এগিয়ে দেওয়ার জন্য। দুজনে কথা বলছিল, এমন সময় সামনে কিছু পড়ার শব্দে দুজনে একবার দুজনের মুখ চাওয়াচাওয়ি করে সামনে তাকালেন। সামনে কেউ একজন পড়ে আছে। পেছন সাইড দেখে বেশ চেনা মনে হচ্ছে। নুরুল ইসলাম দৌড়ে গিয়ে পড়ে থাকা লোকটাকে উঠে বসতে সাহায্য করে। মুখের দিকে তাকিয়ে আটকে ওঠে নুরুল ইসলাম। এটা তো আর কেউ না, এটা আসিফ। কিন্তু চেহারার একই দশা হয়েছে। 2-3 দিন না খাওয়া না ঘুমে শরীরের অবস্থা খুব খারাপ। তার উপর চেহারাও হয়েছে বেহাল দশা। তার উপর এত দৌড়াদৌড়ি শরীর আর নিতে পারছিল না। তাও টেনে টেনে শরীরটাকে এই অবধি কোনো মতে এনেছে। আর পা চলছে না, এখানেই পড়ে গেল। তবে ওর লক্ষ্য ছিল আগে নুরুল ইসলামের বাসায় যাবে। ভাগ্য সেই নুরুল ইসলাম এর সামনেই ওকে টেনে ফেলেছে। নুরুল ইসলাম আসিফের পালস চেক করলেন, খুব স্লো বিট করছে। নুরুল ইসলাম আসিফকে কাঁধে ভর করে দাঁড়াতে সাহায্য করলেন। তার হাতে থাকা লাগেজটা তহমিনাকে ধরিয়ে দিয়ে বললেন এটা নিয়ে বাসায় যেতে, আর আসিফের বাবা মাকে নিয়ে যেন হসপিটালে আসে। নুরুল ইসলাম সেখানে থাকা একটি গাড়িকে ডেকে নিয়ে তাতেই আসিফকে সদরে নিয়ে গেল ভালো হসপিটালের উদ্দেশ্যে। আসিফকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। শরীর দুর্বল থাকার কারণে স্যালাইন চলতেছে, তবে এখন জ্ঞান রয়েছে ওর, কথাও বলতে পারে। কেবিনে নার্স আসলে আসিফ নার্সকে ডেকে বলে, একটু নূর ইসলাম আঙ্কেলকে ডেকে দেবেন প্লিজ। নার্স সম্মতি জানাই। ঔষধপত্র গুছিয়ে রেখে নার্স বাইরে আসে। কেবিনের বাহিরে নুরুল ইসলাম, তহমিনা, আসিফের বাবা মা সবাই বসা ছিল। নার্স নুরুল ইসলামকে ভেতরে যেতে বলে। আসিফ দেখা করতে চেয়েছে, তাই নুরুল ইসলাম তাড়াতাড়ি করে ভেতরে ঢোকে। তার মনটা সে বিকেল থেকে আকুপাকু করছে সবটা জানার জন্য। নুরুল ইসলাম ভেতরে ঢুকে আসিফের বেডের পাশে টুল টেনে বসে। আসিফ চোখ বন্ধ করেছিল। পাশে কারো উপস্থিতি টের পেয়ে চোখ মেলে তাকায় আসিফ। নুরুল ইসলামকে দেখে ব্যস্ত হয়ে পড়ে। আঙ্কেল, আপনি এখনো এখানে? ওদিকে আপনাকে এই মুহূর্তে কতটা জরুরি আপনি জানেন? নুরুল ইসলাম তার কণ্ঠের গভীরতা বজায় রেখে বললেন, কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। তার আগে এটা জানতে চাই তুমি আমার মেয়ের সাথে এরকমটা কেন করলে? ও তোমার কি ক্ষতি করেছে? আঙ্কেল, বিলিভ মি, এসব কিছুই আমি করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। কি বলতে চাইছো? কে ফাঁসিয়েছে তোমাকে? ডক্টর আবির আহমেদ এবং তার বাবা। হোয়াট? কি বলতে চাইছো তুমি? তারা তোমাকে কেন ফাঁসাবে? আর কেনই বা তোমার নাম করে আমার মেয়ের ক্ষতি করলো? তারা যদি বিয়েটা না করতে চাইতো সেটা সরাসরি বলে দিতে তো পারতো। এসব কিছু করার মানে কি? আমি ভুল কিছু বলছি না আঙ্কেল, আর আপনি শান্ত হয়ে বসেন। একসাথে এত প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। ঠিক আছে, তুমি আস্তে আস্তে বলো। আঙ্কেল, ওরা না চাইলেই আপনাকে সরাসরি না করে দিতে পারতো, কিন্তু ওদের চাওয়াটা ছিল ভিন্ন। কি চাওয়া ছিল? আঙ্কেল, আপনি একবার বাড়িতে এসে যে কেসটা নিয়ে কথা বলেছিলেন মনে আছে? এই বিয়ের সাথে ওই কেসটা পুরোপুরিভাবে জড়িয়ে আছে। এরকম কাহিনী করে আপনাকে এদিকে আটকে রাখাই ছিল ক্রিমিনালদের মূল ইন্টেনশন। আপনি এইদিকে এই চিন্তায় ব্যস্ত থাকবেন, ওদিকে তারা এই সুযোগে তাদের অপরাধগুলো সুষ্ঠুভাবে চালিয়ে যেতে পারবে। তুমি এত কিছু কিভাবে জানলে? আর কেসের ব্যাপারই বা কিভাবে জানলে? সেদিন আবিরের সাথে দেখা হওয়া থেকে শুরু করে সবটা খুলে বলল আসিফ। গার্ডের বেশে আবির ডোবাই কিভাবে পৌঁছেছিল সেটাও বলল। সেদিন গার্ডদের সাথে আসিফও গিয়েছিল আবিরের দেওয়া ঠিকানায়। ওরা গাড়ি মেইন রাস্তায় রেখে হেঁটে হেঁটে অনেক দূরে একটা বিশাল জঙ্গলের ভেতরে আসছিল। তখনও রাতের আধার নামেনি, তাই ওরা আশেপাশে হাঁটাহাঁটি করছিল। রাত গভীর হতে ওরা হেঁটে জঙ্গলের আরও কিছুটা গভীরে ঢোকে। সেখানে একটা জায়গায় শুকনো লতাপাতা স্তূপ করা ছিল। ওদের মধ্যে একজন গিয়ে সেই লতাপাতাগুলো সেখান থেকে সরিয়ে ফেলে।
লতাপাতাগুলো সেখান থেকে সরানোর পরে বড় একটা ঢাকনার মতো বেরিয়ে আসে। দুজন মিলে টেনে সেই ঢাকনাটা সরাই। তার মধ্যে নিচে নেমে যাওয়া একটা সিঁড়ি দেখতে পাই। সিনিয়ররা এক এক করে সবাই নেমে যায়। তাদের দেখা দেখি আসিফও নামে। শুধুমাত্র দুজন উপরে থেকে যায়। তারা আবার ঢাকনাটা টেনে বন্ধ করে দেয়। ফোনের ফ্ল্যাশ অন করে সবাই সেই রাস্তা ধরে এগোতে থাকে। মাটির নিচে এত সুন্দর রাস্তা দেখে অবাক হয়েছিল আসিফ। এতদিন লোকমুখে শুনে আসা আগেকার দিনের জমিদার বাড়ির সুড়ঙ্গের কথা মনে পড়ে আসিফের। তবে এই সেই সুড়ঙ্গ, যে পথ এখন ক্রিমিনালরা ব্যবহার করে থাকে। সুড়ঙ্গ ধরে হাঁটতে হাঁটতে ওরা উপরে ওঠার একটা রাস্তা দেখতে পাই। সেটা ধরে সবার সাথে সাথে আসিফও উপরে আসে। একটা ঘরের মধ্যে এসে সুড়ঙ্গটা শেষ হয়েছে। সেখানে দুজন লোক ওদের জন্য অপেক্ষা করতেছিল। আসিফ চালাকি করে রাফিনের ব্যাপারে অনেক কিছুই জেনে নিয়েছিল। রাফিন এখানে নতুন জয়েন করেছিল, সেটাও জানতে পেরেছিল। রাফিনের নতুন জয়েন করাটা আসিফের প্লাস পয়েন্ট হিসেবে কাজ করছিল। আসিফ ওর পাশে থাকা সিনিয়র রবিনের কাছে জানতে চাইল। এখানে কি হবে এখন? এটাই তো সেই জায়গা যেখানে লোকগুলোকে ধরে এনে রাখা হয়। রাতে এখানেই অপারেশন করা হয়, তারপর লাশগুলোকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এখানে থাকা লোকগুলো পালিয়ে যেতে পারে না? না, ওদের ঘুমন্ত অবস্থায় এখানে নিয়ে আসা হয়। গার্ডরা তুলে নিয়ে আসে, আর এই সুড়ঙ্গের কথা কেউ জানে না। আসিফ মনে মনে বলে। এই সুযোগ আর থাকলে তো। তারপর আসিফ আবার জানতে চাই। আচ্ছা, এই লোকগুলো এখানে কিভাবে আনা হয়? তাদেরকে কম খরচে ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখানো হয়। ইতালি যাওয়াটা অনেকের ইচ্ছা থাকে, তবে এত টাকা খরচ করায় সবাই যেতে পারে না। তাই তো গ্রামের সহজ সরল মানুষগুলোকে খুব সহজেই ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখানো হয়। তারপর এখানে এনে কিডনি, লিভার ইত্যাদি অঙ্গ রেখে ওদের পেট কেটে বস্তা ভর্তি করে ডুবিয়ে দেওয়া হয়। পেট কেটে দেওয়ার ফলে এই লাশগুলো আর উপরে ভেসে ওঠে না। সবকিছু শুনে আসিফের গায়ের লোম দাঁড়িয়ে যায়। কি ভয়ানক এরা, বাপরে! আসিফ আবার জানতে চাই। আচ্ছা, এদের ফ্যামিলিকে কি জবাব দেওয়া হয় তারপর? আরে এটা তো সহজ কাজ। তাদের জানাই যে কম খরচে যেতে চাইলে সমুদ্রপথ ব্যবহার করতে হয়, যেখানে মাছের জাহাজে করে যে বর্ডারের কাছে গিয়ে মাছের জাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। সেখান থেকে সমুদ্র সাঁতরে উঠতে হয়। তাই ফ্যামিলিকে জানাই সমুদ্র সাঁতরে ইতালি ওঠার আগেই সমুদ্রে ডুবে মারা গিয়েছে। আর ফ্যামিলির লোকগুলো বিশ্বাস করে নেয়। তারা কয়েকদিন কান্নাকাটি করে, কিন্তু লাশ চেয়েও তো আর পায় না। এত সব শুনে আসিফের ভীষণ খারাপ লাগে। এরা সহজ সরল মানুষগুলোকে কিভাবে বোকা বানায়। আসিফকে এভাবে চুপ থাকতে দেখে রবিন ভাবে যে রফিক হয়তো ভয় পাচ্ছে। তাই রবিন আসিফের পিঠ চাপড়ে বলে। আরে কয়েকদিন পরে তুমিও এই পরিবেশে অভ্যস্ত হয়ে যাবে, ভয় পেও না। এর মধ্যে ওদের ডাক পড়ায় দুজনেই সেদিকে যাই। যেতে যেতে আসিফ মনে শুক্রিয়া জানাই, কেননা রাফিন যদি নতুন জয়েন না করতো তাহলে হয়তো ওকে রবিন এত সহজে সবটা বলতো না। আর যদি জিজ্ঞেস করতো তাহলে বিষয়টা উল্টো দেখাতো। ওদেরকে খাবার সার্ভ করার জন্য ডাকা হয়েছে। সেখানে গিয়ে আসিফ আরও অবাক হয়। প্রত্যেকটা খাবারের মধ্যে কি যেন মেশানো হচ্ছে। সবাই বেঘরে ঘুমাচ্ছে। তাদের ইহজগতের কোনো খেয়াল নেই। আজ তাদের সাথে কি হবে সে সম্পর্কেও তাদের কোনো ধারণা নেই। তারা সবাই তো এখানে নিশ্চিত মনে করে আছে যে কাল ভোরে হয়তো তারা এখান থেকে নতুন জায়গায় যেতে পারবে। কিন্তু রাতের খাবারের সাথে যে ঘুমের ওষুধ মেশানো ছিল সেটা তো আর কেউই জানে না। কেউ কেউ তো খাবার শেষও করতে পারেনি। চোখ এমনভাবে লেগে আসছিল, এভাবে ঘুমিয়ে পড়েছিল। রাত তখন নিস্তব্ধ। আসিফ বসে বসে কিছু একটা নিয়ে ভাবছিল। তখন রবিন ভাই ডেকে বলল। রাফিন, এদিকে একবার এসো তো। কেন ভাইয়া, কিছু লাগবে? হ্যাঁ, স্যার এসেছে, এখন মূলত সার্জারি হবে। রবিনের কথায় আসিফ সেখান থেকে উঠে রবিনের পিছু পিছু যায়। সেখানে গিয়ে দেখতে পাই ডক্টরের এপ্রন পরা কেউ একজন দাঁড়িয়ে আছে, মুখে মাস্ক পরা। আসিফ সেখানে যেতে যেতে দেখলো ডক্টর তার এপ্রন খুলে ফেলছে। আসিফ অধীর আগ্রহে তাকিয়ে আছে ডাক্তারের মুখ দেখার জন্য। সেই মুহূর্তে ডক্টর তার মুখের মাস্ক নামালো। ডক্টরের জায়গায় আবিরকে দেখে চমকালো আসিফ। মনে মনে একটা শব্দই কয়েকবার বাড়ি খেলো, ডক্টর আবির আহমেদ। আসিফ এতদিন সব ডক্টরি প্রফেশনটাকে সব থেকে বেশি সম্মানের চোখে দেখত, কিন্তু সেই সম্মানের প্রফেশনের টেক গায়ে লাগিয়ে আবার কী সব অনৈতিক কাজ করছে এটা ভেবেই গা ঘিন করে উঠছে। ডক্টর আবির আহমেদের নির্দেশে সব গার্ডগুলো একটা রুমের ভেতর প্রবেশ করলো। আসিফও তাদের পিছু পিছু গেল। রুমটাকে দেখে আসিফের ছোটোখাটো একটা অপারেশন থিয়েটার মনে হতে লাগলো।
তবে অত বেশি কিছু নেই। রুমটার মাঝ বরাবর একটা খাট রাখা, তার পাশে একটা ছোট টেবিল, এর উপর একটা ট্রেতে অপারেশনের সব সরঞ্জাম রাখা। আসিফ বুঝলো এইটাই সেই বেড, যে বেডে একবার কাউকে শোয়ানো হলে সে আর জীবনের আলো দেখে না। আবির আহমেদের নির্দেশে দুজন গার্ড গিয়ে পাশের একটা ঘর থেকে একজন লোককে তুলে আনলো। লোকটা ঘুমে কাদা, রাতের আধারে তার চেহারা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তবে তার জীর্ণ শরীরটার অবয়ব বোঝা যাচ্ছে। যতই কাছে নিয়ে আসছে চেহারাটা আস্তে আস্তে স্পষ্ট হতে থাকে। আসিফের ভীষণ কষ্ট হতে থাকে লোকটার জন্য। এই ঘুমই হয়তো তার জীবনের লাস্ট ঘুম। আসিফের ভীষণ ইচ্ছা করে চিৎকার করে বলতে যে এমন অমানবিক কাজ তোমরা করো না, কিন্তু এখানে অপরাগ আসিফ। ও যদি একটা ভুল পদক্ষেপ নেয় তবে ওকে আর এখান থেকে বেঁচে ফিরতে হবে না। যে উদ্দেশ্যে এসেছে তা পুরোপুরি ব্যর্থ হবে। চোখ বন্ধ করে মনকে শক্ত করার চেষ্টা করতে থাকে আসিফ। ইতোমধ্যে লোকটাকে সেই মধ্যখানে রাখা খাটিয়ার ওপর শোয়ানো হয়। লোকটা ঘুমানোর মতো আরাম স্থান পেয়ে আবার শান্তি করে ঘুমানোর প্রস্তুতি নেয়। এতক্ষণ টানা হেঁচড়া করায় তার ঘুম কিছুটা ব্যাঘাত ঘটেছে। আসিফ চোখ খুলতেই দেখলো শরীরে কি যেন একটা ইনজেকশন পুশ করা হলো। আসিফের এসব বিষয় ধারণা অতটা নেই, তাই বুঝলো না। কিন্তু যখন আবির নির্দয়ের মতো তার হাতের নাইফটা ব্যবহার করলো, সাথে সাথে চোখ বন্ধ করে নিল আসিফ। এরকম ভয়াবহ দৃশ্য ওর পক্ষে দেখা সম্ভব না। আসিফের হাঁটু মনে হচ্ছিল কাঁপতেছে। আবিরের সামনে এ যে একটা মানুষ সেটা যেন মনেই হচ্ছে না। নির্দয়ের মতো সে তার হাতের কাজ চালিয়ে যাচ্ছে। অন্য গার্ডগুলো তাকিয়ে আছে যেন এটা কোনো সাধারণ বিষয়। আসিফ বুঝলো এরা এসব দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে। আসিফের হাঁটুর কাঁপুনি যেন কমছে না, থরথর করে হাঁটু কাঁপতেছে। আসিফ পেছনে থাকা দেওয়ালে হাতে ভর করে দাঁড়ালো। ওর মনে হচ্ছিল ওরা দাঁড়িয়ে থাকা সম্ভব না। যতক্ষণ ওখানে ছিল চোখ বন্ধ করেছিল। কেউ একজন ওকে কাঁধে ধরে ঝাঁকানি দিতে চোখ খুলে আসিফ। আর কেউ না, বরং রবিনই ধাক্কা দিয়েছে। কি হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে পড়লে নাকি? না, এসব দেখতে পাচ্ছি না। আরে বস কি দেখে তোমাকে আমার সাথে অ্যাড করলো বলো তো? যাই হোক, এর কাজ শেষ। শেষ মানে? ও এই জগতে নেই, এখন এই লাশটা আমাদেরকে ফেলে আসতে হবে। এরকম একে একে কয়েকটা অপারেশন ক্লান্তিহীনভাবে শেষ করলো আবির। আসিফ আবিরকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। এমন একটা নোংরা মানুষের সাথে নুরুল ইসলাম কিভাবে মেয়েকে তুলে দিতে রাজি হলো, সেটা ভাবতে অবাক লাগে। আসিফ ওই দিন ওই বোকামিটুকু না করলে তো আবিরের এত বড় সত্যিটা জানতেই পারতো না। সব শেষ করে সবাই যার যার মতো ফ্রেশ হলো। এখন গার্ডদের খাওয়ার টাইম দেওয়া হয়েছে। এখন পড়লো আসিফ বিপাকে। এখন যদি মাস্ক খুলে খাই তাহলে তো ধরা পড়ে যাবে। এতক্ষণে রবিন ভাইয়ের সাথে ভালোই কথাবার্তা হয়, তাকে একটু ভালো মনে হলো আসিফের। সে রবিনকে এক সাইডে ডেকে বলল, রবিন ভাই জানে এসব, এই প্রথমবার এসব দেখছি। তো কি হয়েছে? এসব দেখে আমার পেট কেমন মোচড় দিচ্ছে, বমি পাচ্ছে। এখন লোকমা খাবারও যদি পেটে পড়ে তাহলে তা বমির সাথে বেরিয়ে আসবে, তাই একটু রেস্ট নিচ্ছি। রবিন দ্বিমত করল না। প্রথম প্রথম অনেকেই এসব সহ্য করতে পারে না, তাই সে আসিফকে রেস্ট করার জায়গা দেখিয়ে দিল আর বলে গেল, আমরা রাতে ডিউটি করব, একদম বেরোবে না। আসিফ মাথা নেড়ে সম্মতি দিল। রবিন চলে গেল সেখান থেকে। এখানে আসা অন্য মানুষগুলো ঘুমাচ্ছে, গার্ডরাও সবাই এখন খাওয়াই ব্যস্ত। এই মুহূর্তের থেকে সেরা সুযোগ আর আসিফ পাবে না বলে মনে হলো। সে পা টিপে টিপে উঠে সেই রুম থেকে বেরোলো। তারপর এখানে আসা লোকগুলোকে যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সে ঘরে গেল। যে উদ্দেশ্যে গিয়েছিল তা পেয়েও গেল। সেখানে থাকা আলনার উপরে একটা ঢিলেঢালা শার্ট পেল, তার পাশে একটা ঢিলেঢালা প্যান্ট ছিল। আসিফের মনে হলো এগুলো গায়ে একদম কোনো ঝামেলা ছাড়াই ঢুকে যাবে। সেগুলো কাঁধে চাপিয়ে পা টিপে টিপে গেল সেই রুমের উদ্দেশ্যে, যেখানে সে সেই গুপ্ত সুড়ঙ্গের সিঁড়ি দেখেছিল। এপাশে দরজাটা ঠেলাঠুলো কোনো মতে সরিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে বুঝতে পারলো খুব বড় ভুল করে ফেলেছে আসিফ। ওর বোঝা উচিত ছিল যে রাত্রেবেলা এই পথে থাকবে দুর্গম। এত অন্ধকারের মধ্যে কিভাবে যাবে সেটা জানা নেই। ভেতরে যতটা তাকাচ্ছে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আসিফ মনে মনে আল্লাহকে ডাকতে থাকে। জীবনে কোনোদিন এত এত অ্যাডভেঞ্চারের সম্মুখীন
হতে হবে সেটা কল্পনাতেও ভাবেনি আসিফ। তাও মনে সাহস জুগিয়ে হাত দিয়ে অনুমান করে সামনে এগোতে থাকে। আসিফ যতটুকু জানে এই পথে অন্য রাস্তায় যাওয়ার সুযোগ নেই। এই পথের শেষে সেই জঙ্গলের মুখেই। আসিফ অন্ধকার হাতড়ে সামনে যাচ্ছে। এখন একমাত্র লক্ষ্য এখান থেকে বের হওয়া। কোনো দুর্বল হার্টের মানুষ এখানে থাকলে হয়তো এতক্ষণে হার্ট কয়েকবার তার স্পন্দন বন্ধ করে দিত। অন্ধকারে যদিও অনেক ভয় লাগছিল, তবুও সৃষ্টিকর্তার নাম জপতে জপতে প্রায় ঘন্টাখানিক সময় লাগিয়ে সেই মুখের দেখা পায় আসিফ। মুখে খুশির ঝিলিক দেখা যায়। তবে আসিফের এটা মাথায়ও ছিল না যে সেদিন এটা দুজন মিলে সরিয়েছিল। তার উপর এর উপর লতাপাতা দিয়ে ঢাকা। এখন এটা কিভাবে সরাবে? এখন তো আর ফিরে যাওয়া সম্ভব নয়। এতক্ষণে নিশ্চয়ই সবার খাওয়া দাওয়া শেষ, সবাই পাহারা দিচ্ছে। এখন এদিকে ফিরে যাওয়াও সম্ভব নয়। আর এই ভারী দরজায় বা কিভাবে সরাবে? কোন পথে বেরোবে আসিফ সেটা জানে না। হাত পা কেটে একাকার অবস্থা হয়েছে আসিফের। উপরে ঢাকা সেই লতাপাতার সাথে ছোট ছোট ডালপালাও ছিল, যার কারণে হাত পায়ের এই অবস্থা হয়েছে। সেই মুহূর্তে তখন এপাশ ওপাশ দুই পাশেরই বের হওয়ার মুখ বন্ধ। তখন বাঁচার শেষ চেষ্টা করতেই ঢাকনায় নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতে লেগেছিল, এবং যার ফলে একটু ফাঁকা হয়েছিল। তা দিয়েই ঠেলে ঠুলে বেরিয়েছে। হাত পা কেটে রক্ত ঝরছে, সেদিকে খেয়াল নেই। জীবনটা বেঁচে গিয়েছে এই ঢের। আসিফ অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ ছিল, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে আজকের পর থেকে আর জীবনেও কোনোদিন বলবে না ও অ্যাডভেঞ্চারের প্রিয় মানুষ। ঢের শিক্ষা হয়েছে। সেখান থেকে উঠে পা টেনে টেনে দৌড়াতে থাকে। একসময় জঙ্গলের শেষ মাথায় পৌঁছে যায়। সেখানে বসে নিজের পোশাক বদলে নেয়। গার্ডের পোশাক সেখানে ফেলে আসে। এখন একজন সাধারণ মানুষের বেশে বেরিয়ে আসে জঙ্গল থেকে। হাঁটতে হাঁটতে মেইন রাস্তায় পৌঁছে যায়, কিন্তু এখনও ভোরের আলো ফোটেনি। চারিদিকে নিস্তব্ধ। এই সময় কোনো গাড়ি পাওয়া সম্ভব না, কিন্তু এখানে বসে থাকাটাও বুদ্ধিমানের কাজ হবে না। তাই পায়ে হেঁটে সামনে এগোতে থাকে। বেশি সময় হাঁটা লাগে না। এর মধ্যেই দূর থেকে ফজরের আজানের সুমধুর ধ্বনি কানে এসে লাগে। শব্দটা অনেক দূর থেকে আসছে। বোঝাই যাচ্ছে এই জায়গা লোকালয় থেকে বেশ কিছুটা দূরে। 7টার দিকে অবশেষে একটা বাসের দেখা মেলে। এটাই হয়তো স্টেশন থেকে ছেড়ে আসা প্রথম বাস। এতক্ষণে হাঁটতে হাঁটতে অবস্থা অনেক দূরে চলে এসেছে আসিফ। আর কাল বিলম্ব না করে চড়ে বসে সেই বাসেই। এই জায়গা থেকে সরাসরি তাদের গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই। তাই এই বাস ধরে আগে ঢাকায় যেতে হবে, তারপর সেখান থেকে আবার অন্য বাস ধরে গ্রামে পৌঁছাতে হবে। এতক্ষণ মনোযোগ দিয়ে সবটাই শুনলেন নুরুল ইসলাম। এরপর হালকা হাতে পিঠ চাপড়ে নিলেন আসিফের, আর বললেন, সাব্বাস বেটা, এই না একটা কাজের মতো কাজ করেছো। আসিফ আর কিছু বলে না, শুধু তার ঠোঁটের কোণে একটু মুচকি হাসি রেখে ফুটে ওঠে। নুরুল ইসলাম এত কিছু শোনার পরেও আবার জিজ্ঞেস করে, আসিফ, যা বলছো তুমি 100% শিওর তো? তুমি বোঝোই তো এত বড় একটা মিশন যদি সাকসেসফুল না হয় তাহলে উপর মহলের চাপ এসে আমার ঘাড়ে বর্তাবে। আঙ্কেল, আপনার সাথে মিথ্যা বলার মতো কিছু দেখছি না আমি নিজে চোখে যেটা দেখেছি সেটাই আপনাকে জানালাম। এখনও ওখানে অনেকগুলো মানুষ রয়েছে, তাদের জীবন বাঁচানো আপনাদের দায়িত্ব। এখন আপনারা যদি দায়িত্ব পালন না করে এড়িয়ে যান, সেই দায় সম্পূর্ণ আপনাদের। এর মধ্যে নার্স এসে কেবিনে ঢুকে। কথা বলতে বলতে আসিফ হাঁপিয়ে গেছে দেখে নার্স নুরুল ইসলামকে অনুরোধ করে, স্যার, আপনি একটু এখন পেশেন্টকে একলা থাকতে দিন, ওনার ভীষণ কষ্ট হচ্ছে। নুরুল ইসলামের এতক্ষণে খেয়াল হয় আসিফের সত্যিই অনেক কষ্ট হচ্ছে। নুরুল ইসলাম আর কথা বাড়ালো না। আসিফের পিঠ চাপড়ে দিয়ে বেরিয়ে গেলেন কেবিন থেকে। তিনি তহমিনা বেগমকে বলে গেলেন এদিকে সবটা খেয়াল রাখতে। তহমিনা বাধ্য স্ত্রীর মতো মাথা নাড়ল। নুরুল ইসলামের হাতে নষ্ট করার মতো সময় আর এক মুহূর্তে নেই। সেই মুহূর্তে ছুটলেন চট্টগ্রামের উদ্দেশ্যে। এদিকে ফোনে যতটা সম্ভব কথা বলে মোটামুটি একটা টিম রেডি করলেন ডক্টর আবির আহমেদের গোপন ডেরায় যাওয়ার জন্য। প্রতিদিন সকালেই একটা জিনিস লক্ষ্য করে তরু, নূরনাহার প্রতিদিনই সকালে নাস্তার টেবিলে 4 জনের খাবার তৈরি করে। 3 জন খাবার খেলেও একজন খাবার প্রতিদিন টেবিলেই থেকে যায়। দুপুর অবধি সেই খাবার সেখানেই থাকে। তুরাককে ততক্ষণেও নাস্তার টেবিলে দেখা যায় না।
এমনকি সে তার রুমের দরজাও খোলে না। দুপুর হলে সেই খাবার টেবিল থেকে সরিয়ে ফেলে নূরনাহার। দুপুরেও তুরাগ খেতে আসে না। তরুর ফুপা তখন কাজের তাগিদে বাইরে থাকেন।